অভিযোগ উঠছে, এমনকি শুধুমাত্র কোচবিহার নয়, গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে যে অভিযোগগুলো সামনে আসে, যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে। যেই ভূমিকার কথা সাধারণ মানুষ তারাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি। প্রভাতবাবু আমাদের সঙ্গে রয়েছেন, আপনার প্রতিক্রিয়া এখান থেকে নেব। বারংবার কেন উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার? ভোটের একেবারে প্রাককালে দেখা যাচ্ছে কোচবিহারে সেখানে পরপর দুবার, একেবারে রিসেন্ট পাস্টের ঘটনা আপনাকে বলছি, যে পরপর দুবার নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপর হামলা চালানো হয়। এটা কেন? কোনোভাবে কি ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? ভোট ব্যাংক বাড়ানোর একটা কৌশল এটা? প্রভাতবাবু, আপনাদের কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে ভারতবর্ষের নির্বাচনের প্রেক্ষাপটটা আমাদের পরিষ্কার করে বোঝা দরকার। যে আমাদের ভারতবর্ষে এবং সারা পৃথিবী জুড়েই যখন নির্বাচন শব্দটার একটা বিশেষ অর্থ আছে। নির্বাচন মানে আমরা যা বুঝি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা, সেটা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলের একটা চেষ্টা হয়, সেটা পিসফুল ট্রানজিশন টু পাওয়ার। কিন্তু আমরা দেখছি আমাদের দেশে, মূলত পশ্চিমবঙ্গে, যে যখনই নির্বাচন হচ্ছে তখনই মারামারি, হানাহানি, আঘাত প্রত্যাঘাত, আক্রমণ প্রতি আক্রমণ হতে থাকছে। তার মানে হচ্ছে পেশি আস্ফালনটা নির্বাচনের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়াচ্ছে, এবং কখনো কখনো মানি ব্যাগ নির্বাচনের কেন্দ্রবিন্দুতে দাঁড়াচ্ছে। ভারতবর্ষের এই দুটো, মাসল এবং মানি, ভারতবর্ষের নির্বাচনে গুরুত্বপূর্ণ হচ্ছে। আমার কাছে তৃতীয় প্রশ্নটা হচ্ছে এই, যে একটা রাজনৈতিক দল তার সভা করবেন, তার জন্য তাকে অনুমতি নিতে হয়। এই অনুমতি নেওয়ার পরে সভা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যারা অনুমতি দিচ্ছেন তাদের এটা দায়িত্ব। সুতরাং পুলিশের এনশিওর করা উচিত ছিল যাতে সভাটা সুষ্ঠুভাবে হয়। কিন্তু পুলিশে নিয়ে যাচ্ছিলেন উদয়ন গুহকে, এবং উদয়ন গুহর সঙ্গে আরো অনেক মানুষ ছিলেন, আরো অনেক মানুষ। মানে প্রভাত, আমি এক সেকেন্ড ইন্টারাপ্ট করছি। আমি কদিন আগে আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখান, আপনি দেখবেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী, আমি দেখলাম যে নিশীথ ছেলের বয়সে একজন পলিটিশিয়ান, তার বাবার বয়সী লোক উদয়ন গুহ, কিভাবে মারামারি আর গুন্ডামতে নেমে এসছেন ছবি দেখলে বুঝতে পারবেন। ছবি কথা বলে আমি তারপরে আমি সভা করতে গেছিলাম দিনহাটাতে, আমি ছবি দেখাতে পারবো। দিনহাটায় সভা করতে গেছি, সেই সভা করতে না দেওয়ার জন্য রাস্তায় গুন্ডামি করিয়ে রেখেছেন। আরে ভাই, আপনি তো হেরেছিলেন, বাই ইলেকশন করে 1,64,00,000 ভোটে জিতেছেন। যাকে বাসুনিয়াকে ক্যান্ডিডেট করেছেন, সেই বাসুনিয়া দাঁড়িয়ে উদয়ন গুহর বিরুদ্ধে কি বলেছিলেন শুনুন। আমরা প্রার্থীর ব্যাপারে কোনো অভিযোগ পাচ্ছি। আচ্ছা, প্যানেলে এক সেকেন্ড, প্যানেলে প্রভাত বাবু আছেন তো? বেশ, আমি তো কথা শুনছি। প্রভাত বাবুকে জিজ্ঞেস করুন, প্রভাত বাবু আমাদের সঙ্গে রয়েছে। প্রভাত বাবুকে জিজ্ঞেস করুন, যিনি আচ্ছা প্রভাত দা আমাকে একটা কথা বলুন। আমি আরে ভাই এক সেকেন্ড, প্রভাত দা আমি আপনার কাছে জানতে চাই, যিনি নির্বাচনী ব্যবস্থায় কানেক্টেড নন, যিনি সরাসরি প্রার্থী নন, তার এই ধরনের অ্যাটিটিউডের জন্য নির্বাচন কমিশন তাকে ঘেরাও না করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে আদৌ পারবে? যেভাবে তিনি কন্টিনিউয়াসলি এই এফেক্ট দিয়ে যাচ্ছেন, ওনার তো নির্বাচনী ব্যবস্থা কোনো পার্টিসিপেশনই নেই, না উনি প্রার্থী, না উনি চিফ ইলেকশন এজেন্ট, ওনার ভূমিকা হচ্ছে গুন্ডামো করা। নির্বাচন কমিশনকে এই বৈঠকে বসে গুন্ডা শব্দটা কতবার ব্যবহার হয়েছে সেটা আমি একটু বোঝার চেষ্টা করছিলাম। আমরা যারা চ্যানেলে আছি তারা গুন্ডা শব্দ কতবার ব্যবহার করলাম, আর যারা ওখান থেকে আপনারা ছবিগুলো দেখাচ্ছেন তারা গুন্ডা শব্দ কতবার ব্যবহার করলেন। এর থেকে একটা জায়গায় ইঙ্গিত পরিষ্কার যে গুন্ডামি রাজনীতির একটা একেবারে অনিবার্য অংশ হয়ে পড়েছে। একটা সময় এই গুন্ডামির প্রশ্নে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পড়াতাম, ছাত্রদের বলতাম যে নির্বাচনী হিংসা মানে উত্তরপ্রদেশ এবং বিহার। কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা বোধহয় জানেন না, আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল অঙ্কের টাকা নিয়ে একদল গবেষক এসেছিলেন কলকাতায়, এবং তারা একদিন আমায় ফোন করলেন যে এই গবেষকের সঙ্গে একটু কথা বলবো বলে। উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা নিয়ে গবেষণা করা। অর্থাৎ আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরা দৌড়ে আসছেন পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা চর্চা করার জন্য। এবং যেটা শঙ্কুদেব বলছেন, আমার তার আগে একটা বিষয় বলার দরকার, ওই যে উত্তরবঙ্গ একটা শান্ত জায়গা, প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটা জায়গা। উত্তরবঙ্গে অশান্তি আমরা কখন দেখেছিলাম? যখন দার্জিলিংয়ে আন্দোলন শুরু হয়েছিল, তার আগে উত্তরবঙ্গ শান্ত ছিল। কিন্তু নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় উত্তরবঙ্গে গণ্ডগোলগুলো হচ্ছে। তার একটা আমার নিজের বিশ্লেষণ হচ্ছে এই, যে পেশি শক্তির আস্ফালন নির্বাচনে বাড়ছে, এবং যেটা শঙ্কুদেব বলছেন আমিও ওর সঙ্গে সহমত। এই পেশি শক্তির আস্ফালন বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো যারা নির্বাচক মণ্ডলীর অংশ, আমার মতন সাধারণ মানুষেরা, তারা হয়তো ভোট সন্ত্রস্ত হয়ে যেতে পারেন। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্যে বিতরাগ হতে পারে তাদের। এটা একটা বড় জায়গা। এবং তৃতীয় যেটা
আমার কাছে খুব দুশ্চিন্তার জায়গা হয়ে উঠছে সেটা যে সংবাদ মাধ্যম সারাদিন যদি এইসব গুন্ডামির চিত্র দেখাতে থাকে তাহলে সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা ছিল যে ভোটের সময় জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, নির্বাচক মণ্ডলীর কিন্তু প্রভাত বাবু সেই কাজটা আমরা করতে চাই, বিশ্বাস করুন সেই কাজটা আমরা করতে চাই, কিন্তু প্রতিদিন যেভাবে হুমকি ধমকানি চমকানি অসম্মান রিসার্চ করতে আসছে, বাংলার হিংসা নিয়ে রিসার্চ করতে আসছে, এটা তো বাংলার লজ্জা। কোন জায়গায় পৌঁছে গিয়েছে বাংলার হিংসা, ভোটের হিংসা। সন্তু পান এক সেকেন্ড, সন্তু পান আপনি তো এটা মানবেন, দেখুন উনিও মানবেন, সুদীপ্ত বাবুও মানবেন যে নির্বাচন কমিশনার বাধ্য হয়েছেন 7 দফায় নির্বাচন করতে। আপনি ভেবে দেখুন পশ্চিম বাংলায় ভারতবর্ষের সব থেকে বেশি সেন্ট্রাল ফোর্স পাঠাতে হচ্ছে। লাস্ট কটা নির্বাচন আইদের ডায়মন্ড হারবার মডেল, আমি নিজে অবজারভার ছিলাম, ডায়মন্ড হারবারে আগের দিন ব্যালট বক্স লুটে ভর্তি করে দিয়েছে। 7 দফায় তো ইলেকশন করলে কথা বলছেন 2021 সালে তো 7 দফায় ইলেকশন করে তৃণমূল কংগ্রেস আর তার শাসন ব্যবস্থা রেসপন্সিবল। আরে তো 7 দফায় ইলেকশন করালে 2021 সালে পুরো গন্ডগোলের 2021 সালে কত সেটিং অশুভ আতাত, তৃণমূল কংগ্রেসের নেতাদের অশুভ আতাত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা হতে দিচ্ছে না। শুনুন আজকে আপনার চ্যানেলে বসে দাবি করছি ইমিডিয়েটলি এই রাজ্যের ডিজি চেঞ্জ হয়েছে, এই ডিজির উচিত সমস্ত এসপিদের বদল করানো। তৃণমূল কংগ্রেস অঙ্ক কষে 3 মাস আগে থেকে বিভিন্ন জেলায় এসপি থেকে আইসি পর্যন্ত লোককে বসিয়েছে। এদেরকে রেখে পশ্চিম বাংলায় ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নয়। নির্বাচন কমিশনের এখতিয়ার আছে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছে, চেঞ্জ করতে পারে, পুরো ব্যবস্থা। আপনি জানেন ভালো করে, মাননীয় আরিফ আফতাবের প্রতি রেসপন্সিবিলিটি আপনি তৃণমূল কংগ্রেসের উপর আরিফ আফতাবকে বলছি ইলেকশন কমিশনের যে দায়িত্ব আছে এই আইসি এবং দাঁড়িয়ে আছে একটা দল, যে দলের ইলেকশন লড়তে যাচ্ছে তাদের নিজেদের এজেন্ডা ছেড়ে দিয়ে অন্য দলের ভূমিকা দেখাচ্ছে। আর এটা তো স্টেট গভর্নমেন্টের ইলেকশন হচ্ছে না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন হচ্ছে। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যর্থতা সাফল্যতা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন হচ্ছে, আমরা জানি লোকসভা নির্বাচন হচ্ছে, তার জন্য শান্ত পরিবেশ তো বজায় রাখা দরকার। আপনি দেখবেন বিজেপির নেতারা মঞ্চে দাঁড়িয়ে তাদের উপলব্ধি 10 বছরে তারা কি সাফল্যতা এনেছে ভারতবর্ষের একটা উদাহরণ তারা মঞ্চে দাঁড়িয়ে দিচ্ছে না। তারা শুধু শুধু স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা দেখাচ্ছে। আরে স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা এখন দেখাবেন, আমি রেসপন্স করতে যাই, ও শেষ করলে উত্তরটা নিয়ে শুনুন। সুদীপ্ত বাবু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আজ সকালবেলা এই প্রশ্নটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। উনি বলেছেন কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি কাজ করেছে তার একটা উদাহরণ দিন। ভাই আমি আজকে স্বীকার করে নিচ্ছি আপনাদের চ্যানেলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট সত্যিই ব্যর্থ। সেন্ট্রাল গভর্নমেন্ট পারেনি আপনাদের মতো নামজাদা ক্রিমিনালদের এখনো পর্যন্ত ভেতরে ঢোকাতে। আপনারা কোর্টে গিয়ে রেমেডি নিয়ে এখনো পর্যন্ত বসে আছেন। যেই দিন এই রেমেডিটা উঠে চলে যাবে, যেদিন কেজরিওয়ালের মতো ভেতরে যাবে, সেই দিন বুঝবো সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করছে। যাবে দুর্নীতির জন্য ভেতরে যাবে, এই উদয়ন আর উদয়নের যারা মাথা তারা ভেতরে যাবে, আর বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনী ব্যবস্থা ফিরে আসবে। আপনারা যা করেছেন এর উত্তর আপনাদের দিতেই হবে। কোর্টে গিয়ে কদিনের জন্য বেঁচে থাকবেন, চিরকালের জন্য না, বেঁচে থাকবেন কদিনের জন্য। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি একজন জনপ্রতিনিধি, তার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী, তার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? তিনি জনপ্রতিনিধি, তিনি বারবার ধমকানি চমকানি দিচ্ছেন, গরম গরম কথা বলছেন, আর নিজে চলে যাচ্ছেন এই অশান্তি তৈরি করতে। তিনি তো বলছেন যে সেখানে বিজেপির সভা হচ্ছিল, আমি পেরোচ্ছিলাম। কেন যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে? এর আগের দিনও আমরা দেখেছিলাম একই ঘটনা ঘটিয়েছিলেন তিনি। কেন? উত্তর দিন। আরে আপনার সেটা তো বলছি, উনি একটা মন্ত্রী, উনি স্বতন্ত্র নাগরিক, উনি যেখান দিয়ে ইচ্ছা সেখানে একমাত্র যদি ডিসিশন নেবে নির্বাচন কমিশন, ডিসিশন যদি কোনো কমপ্লেইন থাকে আমি উত্তর দিতে যাই, নির্বাচন পারি না। ঠিক দেখুন, এটা বিজেপির প্ল্যান ছক, এটা বিজেপি প্ল্যান করে সিম্প্যাথেটিক ভোট চালানোর চেষ্টা করছে। জমি সরে গেছে,
আছে আপনি যে দলটাকে সমর্থন করেন তার নাম তৃণমূল। শঙ্কুদেব পান্ডা, আমি একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিই, দিনহাটা তৃণমূলের মিছিল দেখে কি আপনারা ভয় পেয়েছেন? তাই এই ঘটনাটা ঘটাচ্ছেন? উদয়ন গুহে এমনই অভিযোগ। আচ্ছা শুনুন, প্রথম কথা আমি বলি যে যারা সেন্ট্রাল সিকিউরিটি পায় আমরা, বা ধরুন উদয়ন বাবুর মতো সিনিয়র পলিটিশিয়ানরা যারা স্টেট সিকিউরিটি ব্যবস্থার মধ্যে থাকেন, তারা শুধুমাত্র সিকিউরিটি থাকলে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ালাম করলে হয় না। যিনি পিপি হন, প্রোটেক্টিভ পার্সন হন, তারও কিছু বেসিক রেসপন্সিবিলিটি থাকে। যেখানে অনুমতি নিয়ে একটা সভা হচ্ছে, আমি সেখানে প্রাইমা ফেসি আমার কল হবে, আমি যাব না, আমি স্কিপ করব। আমি বলবো যে না, আমার ওর ভেতর দিয়ে যাওয়ার তো অনুমতি নেই। উনি ওটা করেননি, উনি আইসিকে ডেকেছেন, বলেছেন আমাকে এটা দিয়ে নিয়ে চলুন, আমি সম্রাট, আমি এটার ভিতর দিয়ে যাব। উনি নিজে অ্যাডমিট করেছেন ইন্টারভিউতে, আমি দেখলাম। তো ফলে এটা থেকেই বোঝা যাচ্ছে যে ওনার পায়ে পা দিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি আছে। উনি চাইছিলেন এরকম একটা আনহেলদি সিচুয়েশন, মানে এক কথা বলতে গেলে ক্ষমতার একটা বহিঃপ্রকাশ। না, খবরে থাকবো, এই তো নীতিশ ক্ষমতার বহিঃপ্রকাশ। তিনি তো রাজ্যের মন্ত্রী। দুই একটু থেমে গেলে পরের উত্তর দিই। আপনি থেমে গেলে উদয়ন বাবু, আরে দাঁড়ান না, আমার শেষ হয়নি ভাই, ওকে থামান, নাহলে বলবো না। সকালবেলা এইসব আমি ঝগড়া করতে ইচ্ছে না, আমি শেষ করে নি। আরে আমি এক লাইনে শেষ করে নি। সুদীপ্ত বাবু, আপনাকে একটা কথা বলি, উদয়ন বাবু বারবার একটা কথা বলছেন দিনহাটার মিছিল দেখে ভয় হয়েছে, দিনহাটার মিছিল দেখে ভয় হয়েছে। শুনুন, দিনহাটাতে নিশীথ মিছিল করতে গেছিল, নিশীথকে যেভাবে আক্রমণ করেছে, মেরেছে, আপনারা ছবি দেখিয়েছেন। তারপর আমি গেছিলাম, আপনারা প্রমাণ চাইলে আমি আপনাকে ছবি দেখাবো।